এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা যে টপিক নিয়ে সায়েন্সে আলোচনা করবো সেটি হলো উদ্ভিদকল্প। এর আগে আমরা কোষ নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লে লিস্টে সেই ক্লাসগুলি দেওয়া রয়েছে। আজকে আমরা উদ্ভিদ কলার উপরে আলোচনা করবো। এর পরের পার্টে আসবে প্রাণী কলা। কারণ কি, যেহেতু সামনে রেলওয়ে আরবি গ্রুপ ডি পরীক্ষা আছে, এই জন্য সায়েন্স তো বিশাল ভূমিকা পড়ে, প্রায় 25 খানার উপরে কোশ্চেন এসে থাকে। তাহলে দেখো কি কি রয়েছে। উদ্ভিদ কলা, তাহলে উদ্ভিদ কলা পড়তে গেলে আমরা আগে জেনে নিই কলা কি। কোষ সম্পর্কে তো আমরা জেনেছি। কোষ মানে কি? কোষ হলো কি? জীবদের গঠনগত কার্যগত একক। আমাদের দেহে সবচেয়ে ছোট ইউনিট হলো কোষ। কোষ দিয়ে আমাদের দেহ তৈরি হয়। তাহলে কোষ দিয়ে যদি আমাদের দেহ তৈরি হয়, তাহলে কলার কাজ কি? আসলে কি, যদি আমরা বলি পাতি ভাষায়, অনেকগুলো সেল নিয়ে তৈরি হয় কলা। অসংখ্য কলা নিয়ে তৈরি হয় অঙ্গ, আমাদের যেমন হার্ট, ফুসফুস এগুলো। আর অসংখ্য অঙ্গ নিয়ে সমষ্টি, অনেকের সমষ্টি নিয়ে তৈরি হয় তন্ত্র, আর অনেকগুলো তন্ত্র নিয়ে তৈরি হয় আমাদের দেহ। তাহলে অসংখ্য সেল নিয়ে তৈরি হয় কলা, অনেকগুলি কলা নিয়ে তৈরি হয় অঙ্গ, কতগুলো অঙ্গ নিয়ে তৈরি হয় তন্ত্র, কতগুলো তন্ত্র নিয়েই তৈরি হয় আমাদের দেহ। এইভাবে কাজ করে। আমরা প্রথম পার্টে কোষ নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করবো কলা। তাহলে প্রশ্ন হলো কলা কাকে বলে? সবাই বলবে কলা মানে কি? কোষের সমষ্টি হলো কলা। কিন্তু তোমরা মনে রাখতে হবে, এখানে ভালো করে মনে রাখো যে কতগুলি কোষের সমষ্টি নিয়ে কলা হয় ঠিকই আছে, কিন্তু সেই কোষগুলো উৎপত্তিগত এবং কার্যগতভাবে একই হতে হবে। তার মানে কি? মনে করো আমাদের হৃৎপিণ্ড রয়েছে, মনে করো ব্রেন রয়েছে। মানে কি, ব্রেনে যে কোষগুলি রয়েছে, ব্রেনের মধ্যে কোন কোষ থাকে? স্নায়ু কোষ থাকে। ব্রেনের যে স্নায়ু কোষগুলো রয়েছে, স্নায়ু কোষগুলো উৎপত্তিগত কার্যগতভাবে কি স্নায়ু কোষগুলো ব্রেন থেকে উৎপন্ন হয়। এর কাজ কি? স্নায়ু রিলেটেড বিভিন্ন উদ্দীপনা সাড়া দেওয়াই করা, ব্রেন বিভিন্ন সম্পর্কে কাজ করতে সাহায্য করে। তার মানে কি, উৎপত্তিগত ও কার্যগত ভাবে কি একই। এর জন্য ওই কোষগুলোর সমষ্টিকে আমরা বলি কলা। আবার হার্টের কোষগুলোর কাজ একই রকম, এই হার্টের কোষগুলো মিলে তৈরি হয় কলা। তার মানে বুঝতে হবে যে অনেকগুলি কোষের সমষ্টি নিয়ে কলা ঠিক আছে, কিন্তু তারপরেও তোমাকে মনে রাখতে হবে সেটা উৎপত্তিগত এবং কাজের দিক থেকে একই হইতে হবে। আমি হার্ট হৃৎপিণ্ডের কোষ নিয়ে কলা হলো ঠিক আছে, কিন্তু হৃৎপিণ্ডের সঙ্গে মাথার কোষকে গুলিয়ে ফেললে হবে না। তাহলে কোনো একটা অংশের মধ্যে যে থাকে, মানে কোনো কোষের সমষ্টি নিয়ে হয় কলা, কিন্তু যারা উৎপত্তি মানে একই জায়গা থেকে উৎপত্তি হবে, কাজের দিক থেকেও একই হবে। এই হলো মেন কথা। তাহলে কোষ নিয়ে পড়াশোনা করাকে বলা হয় কোষ বিদ্যা, তাকে বলা হয় ইংরেজিতে সাইটোলজি। পরীক্ষায় কিন্তু সাইটোলজি টার্মটাই পরীক্ষা এসে থাকে। কলা নিয়ে পড়াশোনাকে বলা হয় কলা বিদ্যা, ইংরেজিতে একে বলা হয় হিস্টোলজি। প্রথম যে টিস্যু, এইটা টিস্যু মানে কলা, এটার নামকরণ করেছিলেন বিজ্ঞানী বিচার। আর হিস্টোলজি, কলা নিয়ে যে পড়াশোনা, হিস্টোলজি টার্মটা দিয়েছিলেন কার্ল মেয়ার। এবার আমাদের আজকের মেইন আলোচনা হলো উদ্ভিদ কলার উপরে। উদ্ভিদ কলাকে প্রধান দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো ভাজক কলা, একটা হলো স্থায়ী কলা। ভাজক কলা আর স্থায়ী কলা। ভাজক কলাকে কি বলা হয়? মেরিস্টেমেটিক টিস্যু। আর স্থায়ী কলার পারমানেন্ট টিস্যু। প্রত্যেকটার ইংরেজি নামগুলো দেওয়া রয়েছে, তোমরা ইংরেজি নামগুলো দেখে নেবে, কারণ পরীক্ষায় অনেক সময় ইংরেজিতে আসে, বাংলা নামটা থাকে না, আর তখন কি অসুবিধা হবে আমাদের কোশ্চেনে অ্যান্সার করতে। আর দেখো, তাহলে উদ্ভিদ কলাকে প্রধান দুটো ভাগে ভাগ করা হয়, ভাজক কলা আর স্থায়ী কলা। ভাজক কলা মানে কি? ভাজক কলা মানে কি, যত পর্যন্ত যে সমস্ত কলা কোষ বিভাজন পরিলক্ষিত হয়, কোষ বিভাজন পরিলক্ষিত যাদের মধ্যে, সেটা হলো সেখানে সেই যে কলা থাকে সেটা হলো ভাজক কলা। আর কোষ বিভাজন যেখানে স্টপ হয়ে যায়, তখন যে কলা সৃষ্টি হয়, তখন সেটা হলো স্থায়ী কলা। তাহলে বোঝা গেল, তাহলে ভাজক কলার মধ্যে কোষ বিভাজন পরিলক্ষিত হয়। কোষ বিভাজন, কোষ বিভাজন। আর কোষ বিভাজন যখনই বন্ধ হয়ে যাবে, তারপরে যেটা সৃষ্টি হবে সেখান থেকে যে কলাটা, তখন তাকে বলি আমরা স্থায়ী কলা। তাহলে স্থায়ী কলার মধ্যে কি কোষ বিভাজন দেখা যায়? অ্যান্সার হবে না। আর ভাজক কলার মধ্যে কোষ বিভাজন দেখতে পাওয়া যায়? হ্যাঁ, ভাজক কলার মধ্যে কোষ বিভাজন দেখতে পাওয়া যায়। কোষ বিভাজন মানে কি? কোষ বিভাজন মানে একটা কোষ থেকে আরো কোষ সৃষ্টি হওয়া বিভাজনের মাধ্যমে, সেই প্রক্রিয়াটি হলো কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন দেখতে পাওয়া যায় ভাজক কলা। তাহলে ভাজক কলা কি করে? উদ্ভিদের বিভিন্ন অঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি বা প্রস্থ চওড়া, এই সমস্ত বৃদ্ধিতে সাহায্য করে নিশ্চয়ই ভাজক কলা। আর স্থায়ী কলা সেরকম কোনো কাজ নেই বৃদ্ধিতে, বা পার্শ্বস্থ বৃদ্ধি, যেভাবে বৃদ্ধি হোক, সেই বৃদ্ধিতে কোনো কাজ নেই কিন্তু স্থায়ী কলা। তাহলে আশা করি বোঝা গেল। এই ছোট জিনিসগুলো মনে রাখলে পরে আমাদের অনেক শর্ট কোশ্চেন করতে সুবিধা হবে। তাহলে ভাজক কলা মানে কি? যে সমস্ত কলার কোষ বিভাজন পরিলক্ষিত হয়, সেই সমস্ত জায়গায় থাকে ভাজক কলা। আর যখন কোষ বিভাজন বন্ধ হয়ে যায়, সেখান থেকেই হয় স্থায়ী কলা। এখান থেকেও আমরা বলতে পারি স্থায়ী কলার উৎপত্তি কলা থেকে, ভাজক কলা থেকে। এইভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে ভাজক কলাকে প্রধান তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়: অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, নিবেশিত ভাজক কলা। তাহলে ভাজক কলা উদ্ভিদে কোথায় দেখতে পাওয়া যায়? যে সমস্ত অঙ্গে উদ্ভিদের বৃদ্ধি পরিলক্ষিত হয়। উদ্ভিদের বৃদ্ধি কোথায় দেখতে পাওয়া যায়? তাহলে উদ্ভিদের অগ্রভাগে উদ্ভিদের বৃদ্ধি দেখতে পাওয়া যায়, গাছটা বড় হবে।
আবার মূল, শিকড়, শিকড়টা দেখো আস্তে আস্তে কি ছোট থাকে, তখন গাছ যখন ছোট থাকে তখন শিকড় কি মাটির অল্প নিচে থাকে, আর গাছ যখন বড় হতে থাকে শিকড় আস্তে আস্তে কি অনেক গভীরে যেতে থাকে। এই যে শিকড়ের যে অগ্রভাগ, সেই সমস্ত জায়গায় এই ভাজক কলা দেখতে পাওয়া যায়। তাহলে বোঝা গেল ভাজক কলা কোথায় থাকে। তাহলে ভাজক কলাকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায়, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা আর নিবেশিত ভাজক কলা। তাহলে অগ্রস্থ মানে অগ্রভাগে থাকবে, এখানে একটা ভাজক কলা একটা সাধারণ ছবি দিয়ে বোঝানো হয়েছে। তাই এই যে অগ্রভাগ সেখানে থাকে অগ্রস্থ ভাজক কলা, যাকে ইংরেজিতে বলা হয় এপিকাল। পার্শ্বস্থকে বলা হয় ল্যাটেরাল, আর নিবেশিত ভাজক কলা বলা হয় ইন্টারক্যালারি। তাহলে অগ্রস্থ ভাজক কলা এখানে, তাহলে অগ্রস্থ ভাজক কলার কাজ কি হবে, যে কোনো জায়গার অগ্রভাগের বৃদ্ধিতে সাহায্য করবে, সেটা মূলেরও হতে পারে, আর গাছের উচ্চতা বৃদ্ধি সেটাতেও সাহায্য করতে পারে। এটা হলো অগ্রস্থ ভাজক কলার কাজ। তাহলে আশা করি বোঝা গেল। এবার আমরা বলবো পার্শ্বস্থ ভাজক কলা। গাছটা এখন মনে করো গাছ ছোট অবস্থায় রয়েছে, কারণ গাছকে তো বড় হলে পরে আস্তে দেবো, গাছটা আস্তে চওড়া হতে থাকে। এই যে দুই পাশের যে বৃদ্ধি, এই পাশের বৃদ্ধিতে সাহায্য করে পার্শ্বস্থ ভাজক কলা, ল্যাটেরাল। বোঝা গেল। এবার হলো নিবেশিত ভাজক কলা। নিবেশিত ভাজক কলা মেন কাজ পর্ব মধ্যের বা পর্বের বৃদ্ধি করাতে সাহায্য করে। পর্ব মধ্যের বৃদ্ধি, পর্ব মধ্যের বৃদ্ধি, মধ্যের বৃদ্ধি। এখন প্রশ্ন হলো পর্ব মধ্য কি বা পর্বটা কি। মনে করো এই যে একটা গাছ রয়েছে, গাছের এখান থেকে পাতা সৃষ্টি হলো, আরেকটা গাছের এখান থেকে পাতা সৃষ্টি হলো। এই যে দুটো পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টকে বলা হয় পর্ব। তাহলে এটা পর্ব, এটা পর্ব, আর এই দুটো পর্বের মাঝখানে স্থানকে বলা হয় পর্ব মধ্য। তাহলে আশা করি বোঝা গেল পর্ব কি এবং পর্ব মধ্য। সেই পর্ব মধ্যে বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এই হলো নিবেশিত ভাজক কলা। মানে গাছটা আস্তে আস্তে বড় হবে এতে। তাহলে পর্ব আর হলো এই পর্ব মধ্য দেখতে পাওয়া যাবে তার নিশ্চয়ই এই সমস্ত জায়গায়, এই যে মাঝখানে এটা পর্ব, এটা পর্ব। তার মানে গাছটা এটাকে আস্তে আস্তে কি বৃদ্ধি করবে, এর ফলে গাছটা কি হবে, বৃদ্ধি পাবে। এটা হলো কি কার কাজ, এটা হলো নিবেশিত ভাজক কলার কাজ। তার মানে নিবেশিত ভাজক কলার কাজ কি, পর্ব মধ্যের বৃদ্ধি করানো। পর্ব মধ্যে বৃদ্ধি হওয়া মানে কি গাছের কাণ্ডটা আস্তে আস্তে কি বড় হবে। আশা করি বোঝা গেল। তাহলে অগ্রস্থ ভাজক কলার কাজ কি, গাছের অগ্রভাগের বৃদ্ধি করানো। খালি অগ্রভাগ নয়, গাছের উপরের অংশ মূলের যে রয়েছে তারও অগ্রভাগ বৃদ্ধি ঘটানো। ডেটাল মানে কি পার্শ্ব দিকে, পাশে গাছে যে মোটা হওয়া, পাশে বাড়ানোর কাছে পার্শ্বস্থ ভাজক কলা। নিবেশিত ভাজক কলার মানে কি পর্ব মধ্য বা পর্বের বৃদ্ধি করাতে বা কাণ্ডের যে বৃদ্ধি সেটা করাতে সাহায্য করতে। পর্ব মধ্য কোথায় দেখতে পাওয়া যায়, যেখানে পাতা সৃষ্টি হলো সেই দুটো পর্বের মাঝখানে। একটা ছবি দিয়ে তোমাদের বোঝানো হলো যে গাছের এখান থেকে পাতা সৃষ্টি হলো, এই দুটো মাঝখানে যেখান থেকে পাতা সৃষ্টি হবে তার মাঝখানে এই পয়েন্টটা, এটা হলো পর্ব। আর দুটো পর্বের মাঝখানে স্থানকেই বলা হয় পর্ব মধ্য। ক্লিয়ার। এখন আমরা আমাদের আলোচনা করলাম ভাজক কলা নিয়ে। এবার স্থায়ী কলা, পার্মানেন্ট টিস্যু। স্থায়ী কলাকে প্রথম দুটো ক্যাটাগরিতে ভাগ করা, একটা হলো সরল, একটা হলো জটিল। সরলকে সিম্পল আর জটিলকে বলা হয় কমপ্লেক্স। তাহলে সরলের তিনটি ভাগ রয়েছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আবার জটিলেরও তিনটা ভাগ, জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে প্রথমে আমরা আমাদের তো অগ্রস্থ, পার্শ্বস্থ, নিবেশিত ভাজক কলা নিয়ে আলোচনা করা হলো। এখানে এতটুকু পরীক্ষা এখান থেকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করবে। আর এখন আমরা আলোচনা করবো সরল স্থায়ী কলা নিয়ে। সরল স্থায়ী কলার কাজ তাহলে কত ভাগে ভাগ করা, তিন ভাগে। সেটা হলো প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা। এদের বৈশিষ্ট্য এবং কাজ আমাকে জানতে হবে। তারপরে আমরা আলোচনা করবো জটিল স্থায়ী কলা নিয়ে, সেটা হলো জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে ভাজক কলার বৈশিষ্ট্য কি কি হতে পারে। ভাজক কলার কোষগুলি সাধারণত গোলাকার, ডিম্বাকার বা বহুভুজাকার হয়। এদের কোষপ্রাচীর পাতলা হয় এবং এদের কোষান্তর রন্ধ্র থাকে না। মনে করে এখানে যে কোষগুলো থাকে কোষান্তের কোনো রন্ধ্র থাকবে না, মানে কোনো গ্যাপ থাকবে না। এই মনে থাকে গোল গোল থাকলে তখন কি হবে, গ্যাপ সৃষ্টি হবে, কোনো গ্যাপ সৃষ্টি হবে না। এই হলো কাজ, ফাঁকা ফাঁকা থাকবে না, তাই কোষান্তর রন্ধ্র থাকে না। কোষ বিভাজনে সাহায্য করে, অবশ্যই কোষ বিভাজন গাছের বৃদ্ধিতে সাহায্য করে এই ভাজক কলা। খাবার সঞ্চয় করে রাখতে এরা পারে না, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। এটা কি কাজে সাহায্য করবে, নতুন ফুল সৃষ্টি করতে সাহায্য করবে, পাতা নতুন তৈরি করতে সাহায্য করবে, কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করবে। এদের সাইটোপ্লাজম পূর্ণ কোষ থাকে এবং স্পষ্ট নিউক্লিয়াস দেখতে হবে। পরীক্ষা এখান থেকে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে ভাজক কলার মধ্যে কি নিউক্লিয়াস রয়েছে। হ্যাঁ, ভাজক কলার মধ্যে স্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় এবং সাইটোপ্লাজম পূর্ণ কোষ থাকে। তাহলে ফুল, কাণ্ড, পাতা এদের তৈরি করতেও সাহায্য করে ভাজক কলা। এরা কিন্তু খাবার সঞ্চয় করে রাখতে সাহায্য করে না। এবার আমরা পড়বো সরল স্থায়ী কলা। সরল স্থায়ী কলার মধ্যেই রয়েছে সবার প্রথমে প্যারেনকাইমা কলা। প্যারেনকাইমা কলার মেইন বৈশিষ্ট্য কি, দেখতে কেমন এরা, এরা দেখতে গোলাকার বা ডিম্বাকার কোষ দেখতে। এই ছবিতে দেখে বুঝে নাও, এই যে গোলাকার, ছবি দেখে পড়তে হবে তাহলে মনে থাকবে বেশি দিন। গোলাকার বা ডিম্বাকার কোষ নিয়ে তৈরি। তাহলে কোষের মধ্যে নিউক্লিয়াসও দেখতে পাওয়া যায়।
তাহলে আশা করি বোঝা গেল। এখান থেকে পরীক্ষা আসবে যে এদের কি প্যারেনকাইমার মধ্যে কি নিউক্লিয়াস উপস্থিত থাকে? হ্যাঁ, নিউক্লিয়াস উপস্থিত থাকে। এবং কোষগুলি কি? নিউক্লিয়াস উপস্থিত থাকবে, কোষগুলি সজীব হবে। এদের কি কোষান্তরন্ধ্র থাকে? হ্যাঁ, কোষান্তরন্ধ্র দেখতে পাওয়া যায়, মাঝখানের গ্যাপ গুলো হলো কোষান্তরন্ধ্র, ইন্টারসেলুলার স্পেস দেখতে পাওয়া যায়। এবং এদের গঠন সবচেয়ে সরল প্রকৃতি। এই হলো কি প্যারেনকাইমা। প্যারেনকাইমাকে প্রথমত তিনটা ভাগে ভাগ করা যায়, বা প্যারেনকাইমার তিনটা অংশ বলতে পারি আমরা। সেগুলিকে এইভাবে ভাগ করা হয়েছে সেগুলি হলো ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা, বায়োগহ্বরযুক্ত প্যারেনকাইমা আর সঞ্চয়ী প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমাকে সাধারণত কিভাবে আমরা তিনটা ক্যাটাগরি ভাগ করি? ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা বলা হয়, বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা আর সঞ্চয়ী প্যারেনকাইমা। ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা কাজ কি? ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা মানে কি? যাদের মধ্যে ক্লোরোফিল থাকে, সেটা হলো ক্লোরিনকাইমা। তাহলে ক্লোরিনকাইমার কাজ কি হতে পারে? তাহলে ক্লোরোফিল থাকবে, তাহলে ক্লোরোফিল থাকার ফলে কাজ কি করবে? গাছের সবুজ অংশে থাকবে, তার মানে গাছের খাবার তৈরি করতে সাহায্য করবে। তাহলে পরীক্ষায় আসবে প্যারেনকাইমার একটা কাজ কি? তাহলে প্যারেনকাইমার একটা কাজ খাবার তৈরি করা, খাবার তৈরি করা। এবার হলো বায়োগহ্বরযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় এরেনকাইমা। তাহলে এরেনকাইমার কাজ কি? কিছু কিছু উদ্ভিদ থাকে, জলজ উদ্ভিদের মেইনলি দেখতে পাওয়া যায় এরেনকাইমা, জলজ উদ্ভিদের ক্ষেত্রে। কেননা কি? জলজ উদ্ভিদের জলের মধ্যে ভেসে থাকতে প্রয়োজন হয়। জলে থাকতে ভেসে থাকার জন্য কিসের প্রয়োজন হবে? ভাষার জন্য বায়ুগহ্বরযুক্ত গহ্বরের প্রয়োজন হবে। সেই জন্য জলজ উদ্ভিদের মেইনলি দেখতে পাওয়া যায় এই বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা, যাকে বলা হয় এরেনকাইমা। তাহলে মানে এরেন মানে কি? এয়ার দিয়ে পূর্ণ থাকে, তাহলে এয়ার বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা মানে এরেনকাইমা। তাহলে এর কাজ কি? এগুলো মেইনলি জলজ উদ্ভিদের দেখতে পাওয়া যায় এবং এটি জলজ উদ্ভিদের জলে ভাসতে সাহায্য করে, এগুলি আসলে কি প্যারেনকাইমার কাজের মধ্যে পড়ে গেল। এবার হলো সঞ্চয়ী প্যারেনকাইমা। সঞ্চয়ী প্যারেনকাইমা হলো খাবার সঞ্চয় করতে সাহায্য করে। তোমরা মনে রাখবে, বেশিরভাগ সবসময় মনে রাখে যে প্যারেনকাইমার অনলি প্রধান কাজ, যেখানে দেখবে প্যারেনকাইমার তার প্রধান অন্যতম কাজ হলো খাবার সঞ্চয় করে রাখা। এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। এবার হলো সহস্থায়ী কলা আরেকটি ভাগ কোলেনকাইমা। কোলেনকাইমা কাজ কোথায় দেখতে পাওয়া যায়? কোলেনকাইমা মেইনলি ফ্লেক্সিবলের কাজে সাহায্য করে, এটা দেখতে পাওয়া যায় হলো কোলেনকাইমা। ফ্লেক্সিবল মানে কোনো একটা গাছের ডাল আছে, গাছকে তুমি টান দিলে ঝড় হলো, দেখো গাছের পাতা নড়ছে, ডাল হেলে যাচ্ছে, সেই সমস্ত যে দেখতে পাওয়া যায় ফ্লেক্সিবিলিটি, এর জন্য দায়ী হলো এই কোলেনকাইমা। তাই দেখতে কিরকম হয়? বহুভুজাকার ও লম্বাটে টাইপের, বহুভুজাকার এবং লম্বাটে টাইপের। এদের কি নিউক্লিয়াস থাকে? হ্যাঁ, এদের নিউক্লিয়াস উপস্থিত এবং এরা সজীব কলা হয়, সাধারণত কোষান্তরন্ধ্র বিহীন। তার মানে কি? তার মানে প্রথমটা আমরা কি করলাম? প্যারেনকাইমার কোষান্তরন্ধ্র থাকবেই, আর কোলেনকাইমার কোষান্তরন্ধ্র বিহীন বা থাকতেও পারে। আরেকটা বলবো স্ক্লেনকাইমা, এরপরে এর কোষান্তরন্ধ্র নেই, থাকতেও পারে বা নাই বললেই চলে। এইটা এইভাবে মনে রাখো। এদের কাজ কি? গাছের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, যান্ত্রিক দৃঢ়তা যে ফ্লেক্সিবিলিটি ব্যাপারটা আসছে গাছের, সেই ফ্লেক্সিবিলিটি এটা রক্ষা করতে সাহায্য করে। উদ্ভিদের অঙ্গে টান ও চাপের সহনশীলতা বাড়ায়। উদ্ভিদের অঙ্গে টান এবং চাপ, টান ও চাপ মানে কি? তার মানে কি? ফ্লেক্সিবল ভাব থাকবে, এভাবে মনে রাখো। এটা হলো কোলেনকাইমা। মানে কোলেনকাইমার আমরা বৈশিষ্ট্য পড়লাম, সঙ্গে সঙ্গে কাজও কি জেনে নিলাম। এবার সরলস্থায়ী কলার আরেকটি ভাগ হলো স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা মেইনলি বিভিন্ন ধরনের আমাদের পাট দেখতে, পাটের তন্তুর মধ্যে দেখতে পাওয়া যায়, তো বিভিন্ন ধরনের ফলের খোসার মধ্যে দেখতে পাওয়া যায়, এটা নাশপাতির খোসা সেখানে দেখতে পারবো। তারপরে আমাদের বাদাম টাইপের যে খোসা রয়েছে, সেই খোসার মধ্যে সাধারণত দেখতে পাওয়া যাবে কি? স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা প্রাচীন জালে খোসার মধ্যে দেখতে পাচ্ছি, প্রাচীন নিশ্চয়ই কি হবে? পুরু হবে। আর এদের কোষ প্রাচীর পুরু, এবং কি দিয়ে তৈরি হয়? লিগনিন দিয়ে। পরীক্ষা এখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করবে যে স্ক্লেরেনকাইমার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? অ্যান্সার হবে লিগনিন দিয়ে। বাকি দুটো কি ছিল? সজীব, কিন্তু স্ক্লেরেনকাইমা মৃত। এই যে যেগুলো অর্ডার থাকবে সেগুলি কিন্তু পরীক্ষায় তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করবে। এদের কোষান্তরন্ধ্র থাকে কি থাকে না? এদের কিন্তু থাকে না, কোনো গ্যাপ নেই, এই জন্য কি বহুভুজাকার টাইপের। আর যখন গোল গোল থাকবে তখন নিশ্চয়ই গ্যাপ পড়ে যাবে, কোনটার সঙ্গে মিলবে না। দেখো বহুভুজাকার টাইপের, তাই জন্য গ্যাপ নেই, কোষান্তরন্ধ্র থাকে না এদের। দেখতে একটা ডিম্বাকারও হতে পারে, তারাকার বা লম্বাটে আকৃতিরও হতে পারে। এর কাজ কি? এই যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, বীজতক ও ফলতকের মধ্যে পাওয়া যায়, যেগুলো খোসার মধ্যে পাওয়া যায়। তারপরে আমাদের নারকেলের যে ছোবা, এটাও পরীক্ষা আছে, নারকেলের যে মধ্যে ছোবার মধ্যে কোন ধরনের কলা থাকে? স্ক্লেরেনকাইমা তো কলা। কেলের খোসা। ফলত্বকের মধ্যে এটি পাওয়া যায়,
পাট ও শনের তন্তুর মধ্যে পাওয়া যায়, পাট গাছের তন্তুরা দেখতে পারি, সেই তন্তুর মধ্যেও এই স্ক্লেনকাইমা কলা মজুদ থাকে। আশা করি বোঝা গেল স্ক্লেনকাইমার কাজ কি। এবার জটিল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা দুই ভাগে ভাগ করা হয়, জাইলেম এবং ফ্লোয়েম। এই জাইলেম আর ফ্লোয়েমকে সংবহন কলাও বলা হয়, সংবহন কলা। সংবহন কথার মাধ্যম কাজ কি? সংবহন মানে পরিবহন করতে সাহায্য করবে। তাহলে জাইলেম আর ফ্লোয়েমের মেন কাজ কি? পরিবহন করা। তাহলে কি পরিবহন করে? তাহলে উদ্ভিদ, যখন একটা উদ্ভিদ মাটি থেকে কি নেয় খাবার তৈরি করার জন্য, জল গ্রহণ করবে, সেই জল তার সাথে কি গ্রহণ করে? খনিজ পদার্থ গ্রহণ করে। জল আর খনিজ পদার্থ পরিবহনে সাহায্য করে জাইলেম। তাই জাইলেমের মেন কাজ কি? মাটি থেকে জল আর খনিজ পদার্থ পরিবহন করে। এটা এখানে লেখা নেই, তোমরা এখানে নোট করে নাও, ওয়াটার এবং খনিজ পদার্থ। তাই এটা তো বোঝা গেল জাইলেমের কাজ মাটি থেকে জল নেবে, খনিজ পদার্থ শোষণ করবে, যা উদ্ভিদের খাবার তৈরি করতে সাহায্য করবে। তাহলে ফ্লোয়েমের কাজ কি? ফ্লোয়েম কাজ কি? গাছের পাতার মধ্যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পাদিত হয়, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবার উৎপন্ন হয়, সেই খাবারটাকে উদ্ভিদের বিভিন্ন জায়গায় পরিবহন করার জন্য সাহায্য করবে ফ্লোয়েম। তার মানে কি? খাদ্য পরিবহনে সাহায্য করে হলো ফ্লোয়েম, খাদ্য পরিবহন। তাহলে একটু ভালো করে বুঝে নাও, যদি একটা গাছ হয় মনে করো, তাহলে মাটি থেকে, এটা শিকড় মনে করো, তাহলে মাটি থেকে জল উপরে উঠবে, এই জল উপরে ওঠার জন্য কে সাহায্য করবে? সাহায্য করবে জাইলেম। তাহলে জাইলেম সাহায্য করলো জল, তারপরে জল গাছের বিভিন্ন শাখা প্রশাখা থাকে, তার মানে এইদিকেও নিয়ে যেতে পারে। তাহলে জাইলেমের কাজ কি? মাইনলি নিচ থেকে উপর দিকে নিয়ে যাও, মেনলি একমুখী। এটা তোমরা মনে রাখো, জাইলেম কি? একমুখী। কিন্তু ফ্লোয়েম হলো উভমুখী। কেন? নাকি গাছের তো সব জায়গায় খাবারের প্রয়োজন হয়, এই ডান পাশে হোক বাম পাশে, উপরে নিচে সব জায়গায় কি নিয়ে যেতে হবে, এর জন্য ফ্লোয়েম হলো উভমুখী, উভমুখী। এতটুকু বোঝা গেল। জাইলেমকে কতগুলো ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে ভাগ করা যায়। ট্রাকিড, এটাকে 1 নম্বরে মনে রাখো, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম তন্তু। সেরকম ভাবেও ফ্লোয়েমকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, সিগনল, সঙ্গীকোষ, প্যারেনকাইমা। আর প্যারেনকাইমা বলতে মনে রাখো তোমরা ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু। ক্লিয়ার? তারপরে দেখো, এখন প্রত্যেকটা কাজ আমাকে জানতে হবে, প্রত্যেকটা কি কাজে সাহায্য করে। এই কাজগুলো আমরা পরের স্লাইডে আলোচনা করব। তাহলে জাইলেমের কাজ বোঝা গেল, মেনলি পরিবহন করতে সাহায্য করে। জাইলেমের পরিবহন একমুখী, ফ্লোয়েমের পরিবহন কি? উভমুখী। জাইলেম কি করে? জল ও খনিজ পদার্থ পরিবহনে সাহায্য করে। ফ্লোয়েম পাতায় উৎপন্ন যে খাবারটা প্রয়োগ হয়, সেই খাবার পরিবহনে সাহায্য করে। ফ্লোয়েম কি প্রক্রিয়া দেখায়? উভমুখী প্রক্রিয়া। তো জাইলেম আর ফ্লোয়েম কলার কাজ কি? মেনলি ভাস্কুলার, মানে সংবহন কলা হিসেবে কাজ করে, সংবহনে সাহায্য করে। এবার জাইলেমের প্রত্যেকটা ভাগ নিয়ে আমরা আলোচনা করব এবং এটা কি কাজে সাহায্য করে সেটি আমাদের দরকার। জাইলেমের ভাগ প্রথম আমরা পড়ব ট্রাকিড এবং ট্রাকিয়া। ট্রাকিডের কাজ কি? ট্রাকিডের কাছে উলম্বভাবে পরিবহন করতে সাহায্য করে, মানে উপর দিকে নিয়ে যাবে, এই উলম্বভাবে পরিবহন করতে সাহায্য করে ট্রাকিড। তাই ট্রাকিয়ার কাজে তো উলম্বভাবে পরিবহন করবে কি? খাবার পরিবহন করবে। আর জাইলেম সাধারণত, এখান থেকে আরেকটা পয়েন্ট মনে রাখো, জাইলেম সাধারণত মৃত কলা, জাইলেম হলো মৃত কলা। কিন্তু জাইলেমের মধ্যে এমন একটা ভাগ রয়েছে, সেটা জাইলেম প্যারেনকাইমা, সেটা হলো সজীব কলা। জাইলেম প্যারেনকাইমা হলো সজীব কলা, সজীব। আর বাকিগুলো কিন্তু মৃত। তাহলে আমরা পড়ছি কি এখন? ট্রাকিড এবং ট্রাকিয়ার কাজ। ট্রাকিড আর ট্রাকিয়া কি করে? উলম্বভাবে জল এবং কি খনিজ লবণ পরিবহনে সাহায্য করে। তাহলে কাজ হয়ে গেল ট্রাকিড আর ট্রাকিয়ার কাজ। এখন পড়লো কি আমাদের? জাইলেম প্যারেনকাইমা আর জাইলেম তন্তু। জাইলেম প্যারেনকাইমার কাজ কি? জাইলেম প্যারেনকাইমার মেইনলি কাজ হলো, কি বলেছি একটু আগে পড়ানো হয়েছিল, যে প্যারেনকাইমা কি সঞ্চয়ের কাজ করে, তাহলে সঞ্চয় করতে সাহায্য করে খাবার, এবং এছাড়াও অনুভূমিক পরিবহনেও সাহায্য করে জাইলেম প্যারেনকাইমা। এতটুকু বোঝা গেল। এবার আমরা পড়বো জাইলেম তন্তু। জাইলেম তন্তু উদ্ভিদ অঙ্গে কি যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, গাছ উদ্ভিদের সাপোর্টিভ হিসেবে কাজ করে, সেটা হলো জাইলেম তন্তু। গাছকে কি ঠিক করে থাকতে সাহায্য করবে, সাপোর্টিভ বা যান্ত্রিক অঙ্গের দৃঢ়তা প্রদান করে। এই হলো জাইলেমের বিভিন্ন অংশের কাজ। এবার আমরা পড়বো কি? ফ্লোয়েম। ফ্লোয়েম হলে, তাহলে জাইলেম যদি মৃত কলা হয়, তাহলে ফ্লোয়েম হবে কি? সজীব কলা, সজীব কলা। তাহলে ফ্লোয়েমের কাজ কি? খাদ্যদ্রব্য বা খাদ্য বস্তু পরিবহন, খাদ্য বস্তু পরিবহন। হ্যাঁ,
সাহায্য করবে এই ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েমের 4টা ক্যাটাগরি, জাইলেমের 4টা, ফ্লোয়েমের 4টা। তাহলে ফ্লোয়েমের ভাগগুলো কি কি? সিগনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু। তাহলে ফ্লোয়েমের কাজ কি? প্রথম দুটো কাজ আমরা আগে জেনে নিই। প্রথম দুটো পার্টের কাজ সিগনল আর সঙ্গী কোষ। সিগনলের কাজ কি? খাবার ও পুষ্টি পদার্থ পরিবহন করবে। আর সঙ্গী কোষ কি করবে? তার সিগনলের কাজকে আরো ফাস্ট করবে। এই হলো সিগনল আর সঙ্গী কোষের কাজ। পরে থাকলো কি? প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম প্যারেনকাইমার কাজ হলো প্রোটিন এবং স্টার্চ সঞ্চয়ে সাহায্য করে। যে খাবার থাকে, খাবারের ভিতরে প্রোটিন বা স্টার্চ জাতীয় তৈরি হয়, সেই স্টার্চ জাতীয় খাবার সঞ্চয় বা সেভিং করে রাখতে সাহায্য করে ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম তন্তুর কাজ কি? ফ্লোয়েমের ফ্লেক্সিবিলিটি প্রদান করা। এই হলো ফ্লোয়েম তন্তুর কাজ। তাহলে ফ্লোয়েম কি কলা? ফ্লোয়েম হলো সজীব কলা। কিন্তু সজীব কলা হওয়া সত্ত্বেও ফ্লোয়েমের মধ্যে একটা মৃত জিনিস রয়েছে, সেটা হলো ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম তন্তু কিন্তু মৃত কলা। তাহলে ফ্লোয়েম সাধারণত সবগুলোই সজীব, সব 3টে অংশ সজীব, এই জন্য সজীব কলার নাম দেওয়া হয়। তার মধ্যে একটা মৃত, সেটা হলো ফ্লোয়েম তন্তু। কিন্তু জাইলেমের ক্ষেত্রে কি ছিল? জাইলেম ছিল মৃত কলা, কিন্তু জাইলেমের সমস্ত অংশই মৃত, কিন্তু জাইলেমের একটা সজীব, সেটা জাইলেম প্যারেনকাইমা। এই হলো ফ্লোয়েমের কাজ। তাহলে আমরা উদ্ভিদ কলার বিভিন্ন অংশ নিয়ে আজকে আলোচনা করলাম। এখান থেকেই পরীক্ষায় বিভিন্নভাবে কোশ্চেন আসবে। তাহলে আজকে যে ক্লাস করা হলো, যদি কোনো অংশে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।